আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা ভালো আছো। দেখো, যে সাবজেক্টটা তোমাদের আতঙ্কের নাম, যে সাবজেক্টটা তোমাদের বইভীতির নাম, যে জিনিসের সবচেয়ে জটিল মনে হয়, সবচেয়ে কঠিন মনে হয়, সেই সাবজেক্টটি আমি তোমাদেরকে পড়াই। আমি হচ্ছে ইবান রহমান, আমি পড়াই হচ্ছে গণিত। আজকে তোমাদের গণিত ক্লাস আমি নিব, এবং নেওয়ার আগে তোমার এই যে প্রথম ক্লাসটা, মানে একটা ওরিয়েন্টেশন ক্লাস তোমাদেরকে অনেক জানা থাকে, অনেক জানার প্রয়োজন দরকার হয়। অনেক প্রশ্নের তোমাদের মনে অজানা অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আসলে তোমরা কাউকে বলতে পারো না, যে বলতে পারলে সঠিক উত্তরটা তোমরা পেতে পারো না। বাংলাদেশের আজকে হচ্ছে আমরা এমন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, যে প্ল্যাটফর্ম বাংলাদেশের সকল শিক্ষার্থীর কথা বলে, বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছে যারা টাকা পয়সার জন্য বা হচ্ছে বিভিন্ন কারণে তারা হচ্ছে বিভিন্ন কোচিংয়ে বা অফলাইন কোনো কোচিং বা অনলাইন কোচিংয়ে তারা ভর্তি হতে পারে না, সেই শিক্ষার্থীর নামে উৎসর্গ করে দেওয়া আমাদের এই ক্লাসগুলো ফ্রি ক্লাস চলবে, এবং সেই ফ্রি ক্লাসের মাধ্যমে তোমার একটা গোছানো পূর্ণাঙ্গ তুমি প্রস্তুতি নিতে পারবা। সো তুমি বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে পড়েও তুমি কি করতে পারবা, তুমি নার্সিং এর একটি সরকারি নার্সিং এ তুমি পড়তে পারবে। সেজন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাদের জন্য আমাদের এত বড় একটি আয়োজন, সেই আয়োজন যাতে অব্যাহত আমরা রাখতে পারি, অবশ্যই আমরা যেমন তোমাদেরকে সাপোর্ট দিব, তোমাদের অনেক সাপোর্ট আমাদের প্রয়োজন। সে সাপোর্টটা কোনো অর্থনৈতিক সাপোর্ট না, সে সাপোর্টটা হচ্ছে তুমি তোমার বন্ধু বান্ধবকে মেনশন করবা এবং লাইভটি তোমার আইডিতে শেয়ার করবা, যাতে সমগ্র বাংলাদেশের সকল শিক্ষার্থী আমরা একসাথে হয়ে একযোগে এই ক্লাসগুলো আমরা করতে পারি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমরা কি করো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করো, এবং যারা আমার লাইভ যে জায়গা থেকে দেখছো সবাইকে প্রথমে কমেন্ট করে জানাতে হবে আমার কথা ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, সঠিক দেখা যাচ্ছে কিনা। কারণ আজকে গণিত ক্লাসে এট এ টাইমে কথা শোনা এবং দেখাটা খুব বেশি জরুরি। সবাই একটু কমেন্ট করে জানাও যে তুমি ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আমি একটু দেখছি। হ্যাঁ, তোমরা একটু যারা হচ্ছে লাইভটা দেখতেছো, লাইভে যারা আছো সবাই লাইভটা শেয়ার করে এবং হচ্ছে কি করো ভাইয়া, তোমরা হচ্ছে কমেন্ট করে জানায় দাও যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা, এ টু জেড সবকিছু শোনা যাচ্ছে কিনা, সবকিছু একটু তোমরা কমেন্ট করে জানানোর পরেই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ আলোচনায় আমরা হচ্ছে চলে যাব আর কি। ওকে, এর মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে লাইভ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে গণিত ক্লাসে দেখো আমরা গণিত যে পড়বো, গণিত পড়তে গেলে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়, কথা বুঝতে পারছো? আমরা গণিত আসলে এমন একটি সাবজেক্ট যেটা তোমাকে ফিল করতে হবে, তুমি ফিল না করলে তুমি আনসার করতে পারবে না। আর গণিত তুমি ডিপ্লোমার প্রিপারেশন নাও না কেন, তুমি বিএসসির প্রিপারেশন নাও না কেন, গণিত তোমার লাগবে। এবং এই গণিত নিয়ে আজকে অনেক কথা, অনেক আলোচনা আমরা সবকিছু করব। দেখো, আমরা হচ্ছে তোমাদেরকে যে সাবজেক্টের উপরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে সে হচ্ছে কি বাংলা, ইংরেজি, সাধারণ গণিত। আমি সাধারণ গণিত যেহেতু আমরা আজকে পড়বো, সেখানে সাধারণ গণিতের আমরা কি করলাম, একটু মার্ক করলাম, কথা বুঝতে পারছো? সাধারণ জ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কথা বুঝতে পারছো? এবং সবচেয়ে বড় একটি কথা কি, তুমি হচ্ছে যে সেই গণিতটা পড়বা, এটা কিন্তু হায়ার ম্যাথ না, তোমাকে বুঝতে হবে। এটা কিন্তু কি ভাই, এটা কোনো এইচএসসির কোনো ম্যাথ না, এটা হচ্ছে কি জেনারেল ম্যাথ। কি ম্যাথ ভাইয়া? জেনারেল ম্যাথ। এটা হচ্ছে কি ম্যাথ? জেনারেল ম্যাথ। এই জিনিসটা অবশ্যই তোমাকে বুঝতে হবে যে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে জেনারেল ম্যাথ। কি ম্যাথ ভাই? জেনারেল ম্যাথ। সো তোমাকে জেনারেল ম্যাথে একটা নির্দিষ্ট সংখ্যক টপিক পড়লে মোটামুটি তুমি শতভাগ কমন পেয়ে যাবে, 100% কমন পেয়ে যাবা। তোমরা যারা আজকে লাইভটি দেখতেছো তোমাদেরকে আমি একটি কথা বলবো যে ভাইয়া তোমরা বিশ্বাস রাখতে পারো, আমরা হচ্ছে ফ্রি ক্লাস, মানে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, মাগনা গরুর দাঁত নাই। মানে যে গরুটা ফ্রিতে দেওয়া হয় তার কি থাকে না, দাঁত থাকে না, তাকে কি করা যায় না, তাকে কুরবানি দেওয়া যায় না বা কোনো কাজে করানো যায় না। আচ্ছা, যে সেই প্রেক্ষিতে আমাদের ব্যাপারটা আসলে পুরোপুরি ভিন্ন। আমরা আমরা যেহেতু কিছু কিছু বিশেষায়িত শিক্ষার্থীর জন্য এই উৎসর্গ করা ক্লাস, সেজন্য আমাদের ক্লাসগুলো হবে একবারে তুমি পেড, কোনো জায়গায় কোনো পেড বেচে ভর্তি হলে যে ক্লাসগুলো পাবা তুমি সে ফ্রি ক্লাসগুলো
ঠিক সেরকমই পাবা এবং প্রত্যেকটা ফ্রি ক্লাস হবে হাই কোয়ালিটি মেনটেন করে ফ্রি ক্লাস, আমাদের স্লাইড থেকে শুরু করে এ টু জেড সব কিছুই তুমি পাবা। আচ্ছা, এরপরে হচ্ছে এই পদার্থ রসায়ন জীববিজ্ঞান, এটা হচ্ছে তোমার এইচএসসি লেভেলে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং বাংলা আর ইংরেজি জানোই তো, সেটা সাধারণ জ্ঞান। এই তিনটা হচ্ছে কি তোমাকে যেভাবে অ্যাডমিশনের ভার্সিটি অ্যাডমিশন বা বিভিন্ন অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হয়, সেই প্রিপারেশনটা তোমাকে নিতে হবে। তার মানে এই জায়গায় সর্বোপরি একটা কথা খুবই খুবই জরুরি, যে হচ্ছে আমরা কি পড়বো, আমরা হচ্ছে জেনারেল ম্যাথ পড়বো। কি পড়বো? আমরা হচ্ছে জেনারেল ম্যাথ পড়বো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার স্লাইডগুলো এমন ভাবে আমি বানাবো যে হচ্ছে এমন কোনো একটা কথা আছে, বাদ যাবে না কোনো শিশু পোলিও টিকা হতে, এরকম ভাবে বাদ যাবে না কোনো টপিক আমাদের এই স্লাইড থেকে। তুমি আমাদের স্লাইড থেকে কি পাবা? তুমি শতভাগ কমন পাবা, এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি, যেহেতু গণিতটা কি আমি নিজে তোমাকে পড়াবো। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আমাদের 2 নাম্বার স্লাইডে চলে যাই। দেখো আমরা 2 নাম্বার স্লাইডে চলে গেলে কি আছে তার পরবর্তী স্লাইড দেখো। পরবর্তী স্লাইডে যারা ডিপ্লোমা পরীক্ষা দিবা, কি ভাই, যারা ডিপ্লোমা থেকে পরীক্ষা দিবে তোমাদের জন্য, তোমরা যদি একটু খেয়াল করো, দেখো তোমরা যে একটু খেয়াল করো, ডিপ্লোমা যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে গেল। কেন হয়ে গেল? দেখো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর সাধারণ বিজ্ঞান, এটা হচ্ছে 9-10 এর সাধারণ বিজ্ঞান, নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটা, সেটা পড়লে মোটামুটি তুমি 95% কমন পাবা। কি পাবা? 95% কমন পাবা। এবং হচ্ছে যে সেটা তারপরে কি তুমি জেনারেল ম্যাথ, সেটা কি বিএসসি, এবং তুমি এই জায়গায় দেখো তুমি বিএসসির প্রিপারেশন নিতে পারো, অথবা তুমি কি ডিপ্লোমার প্রিপারেশন নাও না কেন, কি ভাইয়া বিএসসি অথবা ডিপ্লোমার প্রিপারেশন নাও না কেন, তুমি হচ্ছে কি পাবা? তুমি এই ম্যাথ ক্লাসগুলো করলেই তোমার হয়ে যাবে, তোমার এর বাইরে আর কোনো ক্লাস করতে হবে না। কথা বুঝতে পারছো? এর বাইরে কি ভাই তোমার আর কোনো ক্লাস করতে হবে না। আশা করছি যে মোটামুটি তুমি বুঝতে পারছো যে গণিত এখন হবে আমাদের গণিত আলোচনা। যে এতক্ষণ তোমাকে ওভারঅল আমি আলোচনা করেছি, এখন আমি তোমাকে মেইন আলোচনা করব যে আসলে আমরা কি পড়তে যাচ্ছি। দেখো আমরা সাধারণ গণিতের মান বন্টন, আমরা সাধারণ গণিতে তুমি যদি একটু চিন্তা করো যে আমরা সাধারণ গণিতে আমরা কত জানি, যে জেনারেল ম্যাথে আমাদের মান হচ্ছে তোমার বিএসসি অথবা কি ভাইয়া ডিপ্লোমা, ডিপ্লোমাতে বিএসসিতে কত মার্ক? 10 মার্ক। ডিপ্লোমাতে কত মার্ক? 10 মার্ক। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আছে, কিন্তু তোমার 2024-25 সালে 2000 এ লাস্ট যখন শিক্ষাবর্ষ গিয়েছে, তখন ডিপ্লোমাতে ম্যাথ আসছিল 9টি। কতটি ভাইয়া? ডিপ্লোমাতে ম্যাথ আসছিল 9টি। কথা বুঝতে পারছি? একটা ম্যাথ কম এসেছিল, কথা বুঝাইতে পারছি। এবং বিএসসিতে তোমার 10টি ম্যাথই এসেছিল, কথা বুঝতে পারছো? অনেক সময় 2-1 মার্ক কম হইতে পারে, কিন্তু এই জায়গায় হচ্ছে কি তোমার হচ্ছে 9টি, তুমি একটা ম্যাথ, এটা তুমি হচ্ছে ফিজিক্সেরও বলতে পারো, ওইটা হচ্ছে ম্যাথেরও বলতে পারো, এই গতি থেকে চলে আসছে, সেটা এটা ফিজিক্সের টাইপে যদি আমরা দিয়ে দেই, তাহলে আমাদের ম্যাথ ছিল কয়টি? ম্যাথ ছিল 9টি। কথা বুঝতে পারছো? 9টি। তার মানে তোমার হচ্ছে মানবন্ড হচ্ছে তুমি 10 মার্ক, তুমি এই জায়গায় 10 মার্ক, তোমাকে 10 মার্ক নিশ্চিত করতে কি করতে? তোমাকে 10 মার্ক নিশ্চিত করতে তোমরা আমাদের ক্লাসের কি নাই কোনো বিকল্প নাই। 10 মার্ক নিশ্চিত করতে এই ক্লাসের কি নাই কোনো ক্লাসের বিকল্প নাই, সো আমাদের 10 মার্ক নিশ্চিত করতে তোমাকে অবশ্যই এই ক্লাসগুলো মাস্ট বি করতে হবে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস তুমি ক্লাস করবা, নোট করবা, খাতায় কি করবা? নোট করবা। এই জিনিসগুলো তোমার জরুরি। এজ এ স্টুডেন্ট হিসেবে আমরা এখন অনেক কিছু ডিজিটালাইজড হয়ে গেছি, সেই ডিজিটালাইজড হওয়ার কারণে আমরা ভালো করতে পারতেছি না। এবার এইচএসসিতে কি রেজাল্ট একটা 10 নামছে না, আল্লাহর রহমতে এই রেজাল্টে প্রকৃত রেজাল্ট, এবং এইভাবেই রেজাল্টগুলো হাতে থাকবে, এইভাবেই প্রকৃত রেজাল্ট। আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন মাত্র 27,000 এ প্লাস পেয়েছিল। তাহলে ঠিক তার 1 বছর পর থেকে 1,60,000 2 লাখ করে এ প্লাস পাচ্ছে। এ প্লাসের মূল্যায়ন আমরা করতে পারি না। একটা সময় যেখানে পাশের মূল্যায়ন করা যেত শুধু এক্সট্রা নাম্বার দিয়ে পাস করানোর জন্য। সো আমি যে কথাটা বলবো যে হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট যাই হয়েছে, অনেকে সেকেন্ড টাইমার আছো, তোমাদের যে জিনিসটা জরুরি, তোমাদেরকে রেগুলার মেনটেন করে ক্লাসগুলো করা জরুরি। কথা বুঝতে পারছো? সো তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলা করবে। আচ্ছা, এরপরের পেজ দেখো, এই যে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মেতে এইচএসসি এবং এডমিশনের পার্থক্যটা কি, দুইটার মধ্যে আসলে দুইটার মধ্যে কি হয়? দেখো ভাইয়া, এইচএসসিতে তোমরা যারা বিএসসিতে পরীক্ষা দিবা, তোমরা পরে আসছো হায়ার ম্যাথ, কি ম্যাথ? হায়ার ম্যাথ, যেটা তোমাকে খুব পেন দিয়েছে। কি দিয়েছে? খুব পেন দিয়েছে। কি দিয়েছে ভাইয়া? খুবই তুমি পেন পেয়েছো। কথা বুঝতে পারছো? আমরা বাংলিশ লিখলাম খুব পেন। কথা বুঝতে পারছো? যেটা পেন কিলার খেয়েও সেই পেন কমে নাই। সো তোমার এই পেন কিলার আর এখন খাওয়া লাগবে না। তোমাকে কি, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো তুমি নার্সিং এর প্রিপারেশন নিবা, তোমার এই হায়ার ম্যাথ বাদ, এই হায়ার ম্যাথ কি বাদ, এই পেন বাদ, পেন কিলার খাওয়া লাগবে না। পেন কিলার কি খাওয়া লাগবে না? তোমার অ্যাডমিশন জার্নিটা কি হবে? সেই অ্যাডমিশন জার্নিটা তোমার কি হবে? প্রশ্নটা অ্যাডমিশন জার্নিটা কি হবে? তোমার অ্যাডমিশন জার্নিটা হবে জেনারেল ম্যাথের সাথে। কার সাথে ভাইয়া? সাধারণ গণিতের সাথে। কার সাথে ভাইয়া? সাধারণ গণিতের সাথে। কার সাথে হবে ভাইয়া? সাধারণ গণিতের সাথে। কার সাথে? সাধারণ গণিতের সাথে। তাহলে তোমার জার্নিটা যেহেতু হবে সাধারণ গণিতের সাথে, কারণ দেখো আমরা কি প্রথম ভালোবাসাকে কখনো ভুলতে পারি না, তাই না? একটা কথা বলে যে নদী, তোমার জীবনে যে ব্যক্তিরা প্রথম আসবে ওই ব্যক্তিরা হবে তোমার জীবনে মহামূল্যবান ব্যক্তি, যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে এবং তোমাকে ধোঁকা দিবে। আবার আছে সফলতার স্টোরি আছে যে তারা প্রথম ভালোবাসায় তারা 10 বছর রিলেশনের পরে সংসার করছে, বাট ম্যাক্সিমাম কি করে, প্রথম ভালোবাসা খুব বেশি কষ্ট দেয়। সে কষ্টকে বুকে লালন করে একটা ছেলে অথবা মেয়ে সে একজন সফলকাম মানুষ হয় এবং কোনোভাবে প্রথম ভালোবাসাকে ভোলা যায় না। এমনভাবে সাধারণ গণিত হচ্ছে আমাদের কি প্রথম ভালোবাসা, যাকে আমরা এই এসএসসি থেকে লালন করেছি, একবার কি ক্লাস 5 থেকে লালন করেছি। সে লালন করতে করতে এসএসসি পর্যন্ত আমরা এসেছি। তারপরে হচ্ছে আমরা একটু আপডেটেড ম্যাথ, অ্যাডভান্স লেভেলের ম্যাথ, এইচএসসির ম্যাথগুলা পড়েছি। সো এই ম্যাথ তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এখন এটার ইতিহাস বাদ, এখন আসছি কি সাধারণ ম্যাথ। সর্বপ্রথম প্রশ্ন, নার্সিং এ নেগেটিভ মার্ক আছে কিনা? আমরা যখন অ্যাডমিশন কথাটা শুনি তখনই আমাদেরকে যেই জিনিসটা নাড়া দেয় যে আমাদের নেগেটিভ মার্ক আছে কিনা। একটা শিক্ষার্থী সে নেগেটিভ মার্কের জন্য সে অনেক বেশি পিছনে পড়ে যায়। এবং একটা সুসংবাদের সাথে আমি বলছি যে নার্সিং এ কি নাই? কোনো নেগেটিভ মার্ক নাই। কি নাই? কোনো নেগেটিভ মার্ক নাই। কি নাই? কোনো নেগেটিভ মার্ক নাই। সো নার্সিং এ যেহেতু নেগেটিভ মার্ক নাই, তাহলে তুমি মন ইচ্ছা মতো তুমি দেখাতে পারবা, তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। সো তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও, তুমি যদি 70% শিওর থাকো সেটাও কি তুমি দেখাইতে পারবা। তুমি 80% শিওর থাকলে সেটাও তুমি দেখাইতে পারবা। তুমি 50% শিওর থাকলে সেটাও তুমি দেখাইতে পারবা। ভুল হলে কি কোনো মার্ক কাটবে না, বাট এটা তোমার ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে নার্সিং এ চান্স পেতে তোমার 72+ মার্ক পাওয়া লাগে। 72 না, 75+ সেফ জোন আর কি। সো তুমি বুঝতে পারছো নার্সিং এ যেখানে একটা বিশ্ববিদ্যালয়ে 62 বা 65 মার্ক পেলেও চান্স পাই, সেখানে তোমার আরো 10 মার্ক বেশি লাগে। সেটা কি কারণে? শুধু নেগেটিভ মার্ক না থাকার কারণে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমরা সর্বোপরি কথা বলবো, টাইম ম্যানেজমেন্ট, যেটা আমাদের জীবনের প্রতিটা ব্যক্তির, প্রতিটা শিক্ষার্থীর জীবনে এটা খুব বেশি জরুরি যে টাইম ম্যানেজমেন্ট। একটা শিক্ষার্থী যদি শুধু টাইম ম্যানেজমেন্ট না করতে পারে, ওই শিক্ষার্থী চান্স পাবে বলে আমি মনে করি না, বিশেষ করে আমি নিজে মনে করি না। আচ্ছা, তোমরা যারা দেখছো তারা একটু কমেন্ট করো তো। হ্যাঁ, তোমাদের কমেন্ট আমি দেখি তো কি বলছো। ওকে, গুড। সবাই, হ্যাঁ, আচ্ছা, ওকে, অনেকেই কমেন্ট করতেছে। যারা কমেন্ট করতেছে তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, গুড। আচ্ছা,
দেখো এই কথাগুলো আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো আর কোনোদিন বলবো না। প্রতিদিন আমি ক্লাস নিব, আমি পড়াবো, তোমাদের সাথে টপিক ওয়াইজ ক্লাস হবে, তোমাদের বিভিন্ন কোশ্চেনে সলভ করবো, এবং তোমাদের মনে যে বেকুলতা আছে যে প্রশ্ন নিয়ে অবশ্যই অবশ্যই তোমরা প্রশ্ন করবা, ওই প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ দিব। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট, যে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা কি করে জানো? কোনো শিক্ষার্থী আছে তারা হচ্ছে তোমার ভোর 3টা 4টা 5টা পর্যন্ত সারা রাত পরে সারাদিন ঘুমায়। এই জিনিসটা এই মডার্ন সোসাইটিতে মডার্ন লাইফটা তোমাকে চেঞ্জ করতে হবে। সেই কারণে আমি একটা কথা বলি, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে ঢাকার যে যারা হচ্ছে মফস্বলে থাকে তারা বেশি আসলে সব জায়গায় চান্স পায়, তাদের চান্স পাওয়ার হারটা অনেক বেশি থাকে। কারণ কেন? তারা মডার্ন লাইফটা খুব বেশি কম এনজয় করে আর কি। তারা নির্দিষ্ট সময় মোবাইল দিয়ে পড়াশোনা করে, তারা ফেসবুকে রিলস দেখে না। যে শিক্ষার্থী ফেসবুকে রিলস দেখবে সে ফেসবুক থেকে বেরোতে পারবে না, সে পড়াশোনা করবে কখন? সো তোমার টাইম ম্যানেজমেন্টে তোমাকে যে জিনিসটা জরুরি সেই জিনিসটা হচ্ছে তোমাকে সঠিক টাইমে সকাল ভোরে ঘুম থেকে উঠে যেতে হবে, সারাদিন নির্দিষ্ট সময়ে কাজগুলো করতে হবে, এর বাইরে টোটালি পুরো টাইমটা তোমাকে পড়াশোনা করতে হবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যাডমিশনে পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট। এটা তোমাকে যখন আমি সর্বশেষ ক্লাস নেব বা তোমাকে যদি কোনো সাজেশন ক্লাস নেই তখন এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, কারণ এখন আলোচনা করলে তুমি 5 মাস পরের গল্প তোমার মনে থাকবে না। সো আশা করি এই জিনিসটা তোমার অ্যাডমিশন এবং এইচএসসির যে পার্থক্যটা, এই পার্থক্যটা মোটামুটি তুমি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে তুমি খেয়াল করো যে জিনিসটা সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা হচ্ছে তুমি পরীক্ষা দিবা, তুমি জানবা না কোন টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকটা গুরুত্বপূর্ণ নয়। এই জিনিসটা তুমি না জানলে একদমই হবে না, একদমই হবে না। দেখো তোমাকে আমি একটু একটা জিনিস আলোচনা করি, একটু খেয়াল করো। দেখো ঐকিক নিয়মটা কতটা জরুরি। তোমার এই রিসেন্ট ঐকিক নিয়ম থেকে ম্যাথ আসতেছে, ঐকিক নিয়ম থেকে কি রিসেন্ট ম্যাথ আসতেছে কতটা? এটা থেকে দুইটা, এটা থেকে 2023-24 সালে কয়টা আসছে? দুইটা আসছে। 24-25 সালে দুইটা আসছে। বাট এই সালগুলোতে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। কি ছিল? এই লাস্ট 3 বছর আসেনি, এখন আসতেছে। তার মানে বাস্তব সংখ্যা থেকে এইবার আসার সম্ভাবনা আছে, ঐকিক নিয়ম থেকেও কি সম্ভাবনা আছে। এখন দেখো শিক্ষার্থীরা লসাগু গসাগু নিয়ে প্রচুর পেইন খায়, তাহলে কি আমার লসাগু গসাগু পড়ার কোনো দরকার আছে? কোনো দরকার আছে? আমার কোনো দরকার আছে? নাই। কোনো দরকার আছে বলো তো? লসাগু গসাগু কিন্তু দরকার নাই। কিন্তু আমরা ফার্স্ট স্টেপে এই ম্যাথগুলো নিব। কেন নিব? দেখো এটা কিন্তু লাস্ট 3-4 বছরে আসছিল না, হুট করে দুইটা চলে আসছে। তার মানে তুমি যখন প্রথম প্রিপারেশনটা নিবা তখন তোমাকে কি করতে হবে? সমগ্র পড়াশোনা করতে হবে। তারপরে যখন তোমার প্রথম প্রিপারেশনটা শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে তুমি একটা, যে আমি যে তোমাদেরকে এই স্লাইডটা তোমাদেরকে আমাদের পেজে পোস্ট করে দেওয়া হবে, প্রত্যেকটা ইমেজ আকারে সেভ করার পরে তোমরা দেখে নিবা যে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। সো তোমাকে এই লসাগু গসাগু দেখতে হবে না। ভগ্নাংশ তোমার সেই 22-23 সালে একবার আসছিল, আবার গ্যাপ। তাহলে দেখো 2 বছর আসছিল, গ্যাপ ছিল। তার মানে কি এই বছর আসার সম্ভাবনা কি? 24-25 সালে, সরি 25-26 সালে তাহলে আসার কি একটা সম্ভাবনা আছে। শতকরা এবং ভগ্নাংশ তুমি এটা না দেখলে মোটামুটি পারো। এবং লাভ ক্ষতি থেকে তোমার মাঝে মধ্যে কোশ্চেন আসে, কোথায়? মাঝে মধ্যে কোশ্চেন আসে। তার মানে তোমার তো টপিক তো অনেকগুলা, কথা বুঝতে পারছো? টপিক তো মনে করো প্রায় 22-23টা, কিন্তু তোমার প্রশ্ন 10টা। তার মানে কি 1-2 বছর গ্যাপ এরকম থাকেই, কথা বুঝতে পারছো? এখন দেখো তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া আমি তো শতকরা পড়বো না। শতকরা বাদ দেওয়া যাবে না, কারণ শতকরা থেকে কোশ্চেন আসতে পারে, আসার মতো, কিন্তু লাস্ট 4-5 বছর আসে নাই। সো এটা তুমি প্রথম স্টেজে যখন পড়বা তখন তোমাকে শতকরা পড়তে হবে। ফাইনাল রিভিশনের সময় শতকরা তুমি না পড়লে সমস্যা নাই, কারণ তুমি তো ভালো স্টুডেন্ট, আমি এটা বিলিভ করি, তাই না? ওকে, এখন আমরা আমাদের 2 নাম্বার পেজ চিন্তা করি। এই যে আমাদের 2 নাম্বার পেজ, হ্যাঁ এই হচ্ছে আমাদের 2 নাম্বার পেজ। 2 নাম্বার পেজের দিকে যদি তুমি একটু তাকাও তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া, তোমার এই যে এই পেজে অনেক গুরুত্বপূর্ণ আলো আছে, টপিকগুলো আছে না? হ্যাঁ দেখো, এখন এই যে আমাদের অধ্যায় ভিত্তিক পরিসংখ্যানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা খেয়াল করো, তার মানে এই জায়গায় দেখো অনুপাত মাস্ট বি, অনুপাতে মাস্ট 100%, এটা তোমার ফোকাস করতেই হবে। এটার কোনো বিকল্প নাই। তাই দেখো একটা দুইটা একটা, মানে কি প্রতিবার কোশ্চেন আসতেছে। 2 বছর গ্যাপ, 2টা আসছে, তার মানে মুনাফাও তোমাকে পড়তে হবে। বয়স এটা লাস্ট 2 বছর না আসলে এই বছর আসবে, এই বছর আসবে, তুমি 90% ধরে রাখো। কত পার্সেন্ট? 90%।
তুমি ধরে রাখো, কারণ এই কি প্রতিবার একটা একটা আসে। এই যে এবং ক্ষেত্রফল ও পরিমাপ গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে কি গুরুত্বপূর্ণ বীজগাণিতিক সূত্রাবলী, এটা তোমাকে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। তাহলে দেখছো এটা রেশিওটা দেখছো, দুইটা তিনটা একটা, সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 2-3টাও কি এসে থাকে। কথা বুঝতে পারছো কতটা? 2-3টাও কি এসে থাকে। তাহলে এই জিনিসগুলা তোমার কিন্তু জানা অনেক জরুরি। তাহলে প্রথমার্ধে তুমি কিছু জিনিস, এই যে লসাগু গসাগু ভগ্নাংশ, এটা টোটালি বাদ দিবা, এটা পড়ার দরকার নেই। লসাগু গসাগু ভগ্নাংশ টোটালি বাদ দিয়ে দিও, এটা পড়ার দরকার নেই। লসাগু গসাগু আসবে না, কারণ এটা কোনোবারই আসে না, এটা দেখলাম তো। আচ্ছা, এরপরে আমাদের 21টা টপিক না। এই যে দেখো, এই যে সূচক ও লগারিদম, এটা থেকে আসে না সূচক লগারিদম, জাস্ট একটা অল্প একটু পড়াশোনা করলে তোমার হবে। বাট ধারা তোমাকে পড়তে হবে, ধারা 1-2 বছর গ্যাপ দিয়ে দিয়ে ধারা থেকে প্রশ্ন আসে। তোমার জ্যামিতি খুবই খুবই ইম্পর্টেন্ট, রেখা কোণ এগুলো জ্যামিতির মধ্যেই, ত্রিভুজ, এই জ্যামিতির এই অংশটা থেকে 2টা অথবা 3টা অংশ, 2টা অথবা 3টা ম্যাথ থাকে। দেখো ত্রিভুজ থেকে কত কত ম্যাথগুলো আসে। তার মানে তোমাকে আমি এই জিনিসগুলো দেখানোর কারণ হচ্ছে তুমি বুঝতে পারছো, তুমি যখন গণিত আমার সাথে পড়বা অনেক সময় মনে করবা যে ভাই এই টপিকটা কম গুরুত্ব দিয়েছে, কেন দিয়েছে সেই জিনিসটা তোমার কাছে স্পষ্ট আজকে ক্লিয়ার করে তোমাকে দিচ্ছি। কেন একটা মানুষ তোমাকে কম গুরুত্ব, মানে তোমাকে কম গুরুত্ব দিবে না, তোমাকে একটা ব্যক্তি কম গুরুত্ব দেওয়ার পিছনে কারণ থাকবে কি, তুমি তার কাছে ইম্পর্টেন্ট না, এই কারণে তোমাকে কি কম গুরুত্ব দিচ্ছে। তুমি যখন ইম্পর্টেন্ট হবা তখন তোমাকে গুরুত্ব দিবে। তুমি দেখবা তুমি যখন নার্সিং এর চান্স পেয়ে গেছো, তোমাকে সবাই যে একটা মূল্যায়ন করছে, এই মুহূর্তে সেই মূল্যায়নটা করছে না। আসলে এটা পৃথিবীর নিয়ম, একজন সফল ব্যক্তির দাবিদার সবাই, বাট ব্যর্থতার দাবিদার কি, দাবিদার না, ব্যর্থতার দায়ভার একমাত্র তোমার নিজের। সো তুমি একজন ব্যর্থ মানুষ হিসেবে না থেকে তুমি এত বড় অপরচুনিটি পাচ্ছ, সেই অপরচুনিটিকে তোমাকে কাজে লাগাতে হবে। মানুষের অপরচুনিটি সবসময় আসে না, আমার স্কুল সেই অপরচুনিটি তোমাকে দিচ্ছে, সেই অপরচুনিটি তোমাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। তাহলে তুমি এখন সর্বোপরি দেখো যেই জিনিসটা হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা লাস্ট যে কথাটা বলবো, দেখো বৃত্ত মানে ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজ চতুর্ভুজ, এ হচ্ছে তোমার হচ্ছে কি জ্যামিতি সংক্রান্ত টপিকগুলা তোমার অনেক অনেক বেশি জরুরি। এরপর হচ্ছে ত্রিকোণমিতি, এটা না পড়লে কিচ্ছু হবে না, এটা ভাইয়া বলবো ত্রিকোণমিতি পড়ার দরকার নাই, কারণ কখনোই প্রশ্ন আসে নাই। কি আসে নাই? প্রশ্ন আসে নাই। সো তোমাদের সাথে এই প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা আলোচনা নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ কথা হবে, বিস্তারিত আমি পড়াবো, একবার বেসিক টু অ্যাডভান্স। একটা শিক্ষার্থী কোন মুহূর্তে যে কখন কি মজা পায়, কারণ গণিতে ম্যাজিক স্যার আসলে কারোই ভালো লাগে না, কারণ গণিতে চোখে দেখার সাথে সাথে উত্তর করতে পারলে এর চেয়ে বেশি শান্তির কোনো কিছু হয় না। তাহলে আমরা মোটামুটি অধ্যায়ভিত্তিক বিশ্লেষণটা আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এখন কিছু প্রশ্ন উত্তর পড়বো। এই প্রশ্ন উত্তর আমার যেমন আছে তোমার আছে, অবশ্যই তোমরা ওই প্রশ্নগুলা তোমরা অবশ্যই তোমরা নিজেরা প্রশ্ন করবে, আমরা হচ্ছে সেই প্রশ্ন উত্তরগুলা দিব। গুড, হ্যাঁ তোমরা যারা আসো সকলে অবশ্যই উত্তর দিবা। তাহলে দেখো সর্বপ্রথম আমরা কোথায় কিভাবে পড়বো, এই জায়গায় একটাই কথা, আমরা যেভাবে পড়াবো আমাদের নোটগুলা পড়বা, আমাদের স্লাইডগুলা পড়বা, নোট আর হচ্ছে আমাদের স্লাইড, আমরা যে স্লাইডগুলো তোমাদেরকে প্রোভাইড করব সেই স্লাইডগুলো পাবলিক করে দিব সেই স্লাইডগুলো পড়বা। এবং আমি যেভাবে পড়াবো, তুমি কিভাবে পড়বা, আমি তোমাকে যেভাবে ডিরেকশন দিব, আমি যেভাবে ক্লাস নিব তুমি সেভাবেই পড়বা। কথা বুঝতে পারছো? আমি যেভাবে ক্লাস নিব তুমি হচ্ছে সেভাবেই পড়বা। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এটা নিয়ে আর আলোচনা নাই। এরপরে দেখো এরপরের পেজ, যে আমার স্কুলে কেন ক্লাস করব, কারণ আমার স্কুল এবার যে তোমার জন্য যে আয়োজনটা করেছে, সেই আয়োজনটা টোটালি ব্যতিক্রম। বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম এরকম ফ্রি ওপেন সার্ভিস দেয় নাই। যে প্ল্যাটফর্ম দিয়েছে 3 দিন ক্লাস নিয়েছে, 5 দিন ক্লাস নিয়েছে, 1 মাস ক্লাস নিয়েছে, তারপর প্ল্যাটফর্ম অফ হয়ে গেছে। তোমার জার্নি 1 মাসে, কিন্তু আমার স্কুল প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তোমার শেষ পর্যন্ত আমার স্কুল তোমার পাশে আছে, তার মানে পাশে আছে। এই কারণে তুমি সে বিশ্বাস, আস্থা, ভরসা থেকে তোমার স্বপ্নের সারথি হিসাবে আমার স্কুল তোমার পাশে থাকবে। আচ্ছা, জাস্ট এতটুকুই বললাম, বাকি কথা বলবো না পরে, ক্লাসে বলবো ইনশাল্লাহ। এরপরে আমার স্কুল কি নার্সিং ভর্তি পরীক্ষায় পূর্ণাঙ্গ প্রস্তুতি, সেটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তুমি কথা দাও। আমরা তোমাকে গাইড করি, আমরা তোমাদেরকে পড়াই,
তুমি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হবা কিনা, যে তুমি নিজের সাথে ডেডিকেটেডলি ভাবে থাকবা কিনা আমার স্কুলের সাথে, যে তোমার প্রস্তুতি তুমি শতভাগ নিশ্চিত করবে। আমরা তোমাকে সেটা প্রোভাইড করব, তুমি আমাদেরকে প্রোভাইড করতে হবে তোমার রেজাল্ট। আমরা কি চাই? তোমার রেজাল্ট চাই। রেজাল্ট কি? তুমি একটা সরকারি নার্সিংয়ে পড়েছো, কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমার স্কুলে ক্লাসের পাশাপাশি এক্সামের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, এই জায়গায় একটা কথা আছে যে আমার স্কুলে ক্লাসের পাশাপাশি তোমাদের এক্সামের ব্যবস্থা আছে। তোমরা 11টা এক্সাম তোমরা ফ্রি দিতে পারবা, এবং সব কিছুই যদি আমরা ফ্রি দিয়ে দিই তাহলে এটার মূল্য থাকে না, কথা বুঝতে পারছো? এবং এমন একটা প্রাইজে তোমার হচ্ছে এক্সাম রান করা আছে, সেই প্রাইসটা টোটালি সামান্য, যে জিনিসটা হচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের কোনো ব্যক্তির পক্ষে দেওয়া অসম্ভব, এটা সবার পক্ষে দেওয়া সম্ভব। তাহলে তুমি আমাদের ক্লাস করবা, আমাদের ক্লাস শেষে ক্লাস অনুযায়ী পরীক্ষা দিবা। সেটা বিএসসি নার্সিংয়ের জন্য হচ্ছে প্রায় তোমার 160-70-এর উপরে এক্সাম আছে, এবং হচ্ছে এরকম ডিপ্লোমাদের জন্য এত এক্সাম আছে। তোমার মাত্র বিএসসিদের জন্য 600, ডিপ্লোমাদের জন্য 500 টাকা। এই ফিটা তোমরা অবশ্যই দিয়ে তোমরা কোর্সে এনরোল করলে আমাদের ক্লাস পাওয়া ফ্রি, আর এক্সাম দিবা জাগানাকা। চান্সের কোনো ব্যক্তি এক্সাম ছাড়া কিন্তু চান্স পায় না। চান্স পেতে হলে এক্সামের কি নাই? কোনো বিকল্প নাই। এই যে শুরু হয়ে গেল নার্সিং ভর্তি পরীক্ষায় 24-25 সালে, 2024-25 সালে রিসেন্ট যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর হচ্ছে আমরা কি দেখব? সেগুলোর হচ্ছে আমরা আলোচনা দেখব। কি দেখব? সেগুলো আজকে আমরা সলভ করব। তাহলে দেখো ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করি। তুমি দেখো, তোমাকে বলছে যে একটা ব্যক্তি দৈনিক কত ঘন্টা? 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা পরিশ্রম করে। 10 জন লোক একটি কাজ করতে 7 দিন সময় লাগে। এইরকম ঐকিক নিয়মের ম্যাথগুলা কিন্তু প্রায় আসে, ঐকিক নিয়ম দেখিয়েছি। কত ঘন্টা পরিশ্রম করে 14 জন ব্যক্তি 6 দিনে কাজটা করতে পারে? তার মানে এই যে প্রশ্ন দুইটা স্টেপ। কয়টা স্টেপ? দুইটা স্টেপ। তাহলে তুমি কি করবা? দেখো, তুমি একটা সমান দিবা। কি দিবা? প্রশ্ন কি করেছে? কত ঘন্টা। তাহলে আমরা সময়টাকে এক্স ধরে নিলাম। সময়টা আমাদের কি? এক্স ইনটু কতজন? 14 জন ইনটু কতক্ষণ? 6 ঘন্টা। এটাকে দিলে এক পাশে। আচ্ছা, এখন বাকি তোমার 6 ঘন্টা ইনটু কতজন? 10 জন। কতজন ভাই? 10 জন। তাহলে কত দিনে? 7 দিনে। কত দিনে? 7 দিনে। তার মানে হয়ে গেল, তো কাহিনী হয়ে গেল, শেষ। এখন তুমি এক্স এর মানটা বের করবা। এক্স সমান তোমার হবে 6 ইনটু 10 ইনটু 7, আর এ হবে 14 ইনটু 6। তাহলে কি 6 আমরা যদি কাটাকাটি অন্য কালার দিয়ে করি তাহলে তোমার জন্য 6 কাটা, 7 দোকানে 14, 5 দোকানে 10। তাইলে আমাদের উত্তরটা কত? 5 দোকানে 10। তার মানে কত? তার মানে কি কত ঘন্টা পরিশ্রম করতে পারবে? 5 ঘন্টা পরিশ্রম সে করতে পারবে। এটা করার জন্য তুমি কি লিখিত পরীক্ষা দিচ্ছ যে তুমি সাজুগুজু করবা? কিছু করার দরকার নেই। বাইরে যেভাবে বলছি এইভাবে উত্তর করবা। দুইটা স্টেপ, দুইটা সমান। এখন কি তোমার যে 14 কত জন চাইতো, তাহলে জনটা হয়ে যেত এক্স। যদি কত দিনে হয়ে যেত, ওই দিনটা হয়ে যেত এক্স, হয়ে তুমি ক্যালকুলেশন করতে পারতাম। আচ্ছা, তাহলে আশা করছি যে এটা নিয়ে কারো কনফিউশন নাই। এরকম শত ম্যাথ তোমরা ইনশাল্লাহ পাবা। আমরা তোমাদেরকে এসব সলভ করাবো, কোনো টেনশন নাই তোমাদেরকে। আচ্ছা, এর পরবর্তী টাইমে এটা দেখো কত সুন্দর এই ম্যাথগুলা। যে শিক্ষার্থী বলবে কঠিন, ওকে ডিরেক্ট মার্ক দেওয়া উচিত, বুঝছো? আচ্ছা, আসো, একটি শ্রেণীকক্ষে, কি কক্ষে? শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে। কতজন করে? 6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। আচ্ছা, আমরা প্রথম শর্তটা দেখি। যেহেতু ঐকিক নিয়ম একাধিক শর্তে হয়, তাহলে প্রথম আমাদের বেঞ্চ সংখ্যা আমরা কি করব? আমাদের বেঞ্চ সংখ্যাকে আমরা কি ধরব? বি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, ওকে। তাহলে দেখো কন্ডিশনটা, একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে 2টা বেঞ্চ খালি থাকে। তাহলে যতজন ব্যক্তি বসুক না কেন, কয়টা বেঞ্চ খালি থাকবে? 2টা বেঞ্চ খালি থাকবে। আচ্ছা, এখন কতজন ব্যক্তি বসবে? 6 জন ব্যক্তি। তাহলে 6 হচ্ছে তাদের সাথে কি গুণ আকারে যাবে। আচ্ছা, এখন খেয়াল করো, 5 জন প্রতি বেঞ্চে। তাহলে একটা বেঞ্চে কতজন? 5 জন। তাহলে বেঞ্চ সংখ্যার সাথে তার গুণ হয়ে যাবে। তাহলে 5 ইন্টু বি করে বসালে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে এক্সট্রা কতজন দাঁড়িয়ে থাকতে হয়? প্লাস 6 জন দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে দেখো 6b মাইনাস 6 দোকানে কত? 12। 6 দোকানে কত ভাইয়া? 12 সমান 5b। কত বি?
5b প্লাস হচ্ছে কত 6। আচ্ছা, তাহলে এদিকে আনলে শুধু b থাকে, তাহলে 12 প্লাস 6, 12 প্লাস 6 সমান সমান কত 18, সমান সমান কত 18। কত ভাই 18। তাহলে মানটা আমরা কত পেয়েছি, মানটা পেয়েছি 18। মানটা কত পেয়েছি, মানটা পেয়েছি 18। কথা বুঝতে পারছো, মানটা কত পেয়েছি, মান পেয়েছি 18। এই জিনিসগুলো একদম সহজ। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। এখন এটার উত্তর তোমরা নিজেরা করো তো, একটু কেউ একজন পারো কিনা এটার উত্তর। ক্রয় মূল্য সমান সমান আমরা x ধরবো, কি ধরবো, ক্রয় মূল্য সমান সমান আমরা x ধরবো। কত ধরবো, x। আমরা দেখি যে হচ্ছে, দ্বারা তোমাদের কমেন্ট দেখতেছি, আমরা একটু একটু বলে দেই যে হচ্ছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ক্রয় মূল্য কি মূল্য, ক্রয় মূল্য সমান সমান কি x টাকা। ক্রয় মূল্য কত, কি টাকা, x টাকা। ওকে, তোমরা একটু কমেন্ট করো তো। সবাই একটু কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখতেছি। ক্রয় মূল্য কত টাকা, x টাকা। এটা কিন্তু একদম সহজ। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুটাকে সমান করো। আমরা ঐকিক নিয়ম কি করেছি, বিভিন্ন শর্ত করেছি, কি করেছি, বিভিন্ন শর্ত দিয়ে তারপর আমরা ম্যাথগুলা করেছি, বিভিন্ন শর্ত দিয়ে কি আমরা বিভিন্ন ম্যাথগুলা করেছি। আচ্ছা হ্যাঁ, সোনালী অনেক সুন্দর লাইভ ক্লাস। বিএসসি নার্সিং এর জন্য কোন বইটা ভালো হবে, তুমি দেখো। আচ্ছা গুড, অনেকেই কমেন্ট করতেছো, তুমি জাস্ট মনোযোগ দিয়ে হচ্ছে আমাদের ক্লাসটা দেখো, তাইলে হচ্ছে তুমি তোমার পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ সবকিছু তুমি পেয়ে যাবো। ওকে, তাহলে দেখো ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি খাতা বিক্রি করলে কত, 37 টাকা বিক্রি করলে যা ক্ষতি হয়, তাহলে 37 টাকা বিক্রি করলে কি ক্ষতি হয়, তাহলে কি x মাইনাস 36, x মাইনাস কি, তাহলে ক্রয় মূল্য হচ্ছে ক্ষতি হয়, তাহলে x এর টাকাটা বেশি। দেখো 1 টাকা ক্রয় মূল্য, তাহলে ক্ষতি হতে মানে কি, আমার ক্রয় মূল্য হচ্ছে কমে বিক্রি করা লাগতেছে, তার মানে x মাইনাস 36, তাহলে কি ক্রয় মূল্য হচ্ছে কমে। আচ্ছা, এখন যখন বলছে যে 72 টাকা বিক্রি হলে লাভ হয়, তাহলে এরপরের কন্ডিশনটা কি, 72 মাইনাস এক্স। কন্ডিশনটা কি ভাই, 72 মাইনাস এক্স। কি হবে ভাই, 72 মাইনাস এক্স। এখন তাইলে দেখো, আমরা যদি শর্তটা সুন্দরভাবে লিখে ফেলি, এ হচ্ছে, এটা হচ্ছে 36 টাকা, কি 36 টাকা বিক্রি করলে যা ক্ষতি হয়, এ হচ্ছে এই কন্ডিশন। এই কন্ডিশন হচ্ছে কি ভাই, এই কন্ডিশন হচ্ছে 72 টাকা বিক্রি করলে লাভ হয় কত গুণ, দ্বিগুণ। তাহলে দেখো 72 মাইনাস এক্স সমান সমান 2 ইন্টু এক্স মাইনাস 36, কি ভাই এক্স মাইনাস 36। তাহলে দেখো 72 মাইনাস এক্স সমান সমান 2x মাইনাস 36, কত ভাই মাইনাস 36, কত 36। আচ্ছা, তাহলে এদিকে গেলে এক পাশে কি হয় দেখো তো, এই জায়গা থেকে আমরা লেখাটা নিয়ে নিই, তাহলে একটু এই দিক থেকে একটু এই জায়গায় দেখবা, এই জায়গায় দেখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে 3x সমান সমান কত ভাইয়া, 3x সমান সমান 72 আর 36 কত যোগ করলে, সবাই যোগ করলে 72, আর তাহলে 72 প্লাস হচ্ছে 36, 72 প্লাস, সরি এই জায়গায় একটা জিনিস আমি একটু ভুল করেছি, যে জিনিসটা হচ্ছে আমি 2 এর সাথে আমাদের কি 36 কে গুণ করতে হবে, তাহলে 36 দোকানে কত, এটা 72, এটা কত হয় 72 দোকানে কত হয়ে যাবে 144 হয়ে যাবে, 72 দোকানে কত হয়ে যাবে 144, কত ভাই 100, তাহলে 1 সমান সমান 144 ভাগ 3, 144 ভাগ 3। এখন এটা কিভাবে করবা, এটা আমরা কিভাবে করব, দেখো এটা আমরা কিভাবে করব, 144 কে আসলে আমরা কিভাবে ভাগ করব, একটু হাতে কলমে আমরা একটু ভাগ করাটা দেখি। তাহলে 3 50 কত 150, 50 কত 150, তাহলে 150 থেকে 2 কমছে কত, তার মানে 48, শেষ। কথা বুঝতে পারছো, 3 50 কত 150 আছে কত 144, কত কমেছে 2 কমেছে, তার মানে 48। তোমার কি ক্যালকুলেটরের প্রয়োজন আছে, তুমি ক্যালকুলেটর চাপতে তো তোমার টাইম লাগবে, তার মানে কি তুমি দেখে দেখে উত্তরগুলা করতে পারবা। কথা বুঝতে পারছো, দেখে দেখে কি উত্তরগুলা করতে পারবা, ঠিক আছে। ওকে, আশা করছি এটা সবাই বুঝছো। এর পরের প্রশ্ন দেখো,
তোমাকে কি বলছে? হ্যাঁ, যে আরিফ ও মিজানের বয়সের অনুপাত কত? 5:3। আরিফের বয়স 20 হলে, তাহলে মিজানের আরিফের বয়স 20 হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত? 7:5। দেখো এই জায়গায় কিন্তু একটু কথা আছে। তাহলে আরিফের বয়স তারা 20 বলে দিচ্ছে, কত বলে দিচ্ছে? তাহলে আমার আরিফের বর্তমান বয়সটা কত? 20। তাহলে মিজানের বর্তমান বয়সটা আমার লাগবে। মিজানের কি লাগবে? বর্তমান বয়সটা লাগবে। আচ্ছা, তাহলে 5:3 কত ভাই? 5:3। তার মানে কি আরিফের যত বয়স আছে সেই বয়সের 5 ভাগের 1 ভাগের 3 ভাগ। এটা কি ভাইয়া? তাহলে তুমি এটা কিভাবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, আরিফের বয়স কত? 20। এটাকে 5 দ্বারা ভাগ করবা, 5 ভাগের 1 ভাগ পাইছো 4। এটারে 3 দ্বারা গুণ করবা, তাহলে 3 × 4। তাহলে আরিফের বয়সটা কত? সরি, মিজানের বর্তমান বয়সটা কত? 12। মিজানের বর্তমান বয়সটা কত? 12। তার মানে রেশিওগুলো এইভাবে বের করে। তাহলে 20/5, তাহলে 5:3। আরিফকে 5:3। তাহলে এখন দেখো 12 × 20, একটা খেয়াল করো, 20:12। এখন এটাকে কিন্তু ভাগ করলে 5 কি চলে আসে? 3 চলে আসে। বুঝতে পারছো? তুমি যে ম্যাথ বের করছো, তুমি যে 12 বছর বের করছো, এটা সঠিক কিনা সেটা তোমার দেখা লাগবে না? আচ্ছা, তাহলে আমাদের কি বলছে যে কত 20 বছর পরে, সরি কত বছর পরে, তাহলে কত বছর সেটাকে আমরা x ধরে নিলাম। কি ধরে নিছি? x। তাহলে দেখো তো ভাইয়া, 20 + x/12 + x সমান সমান কত হবে? 7/5। কত হবে? 7/5। আচ্ছা, এখন দেখো 5 × 20 কত? 100 প্লাস কত x? 5x। 7 × 12 কত? 84। কত ভাইয়া? 84। আচ্ছা, তাহলে কত x? 7x। কত x? 7x। আচ্ছা, 84, 100 থেকে 84 বাদ দিলে কত থাকে? 16। কত থাকে? এটাই পাশে লিখে ফেলতেছি। দেখো এইভাবে টান দেওয়া মানে কি? এর পরের লাইনটা। কথা বুঝতে পারছো? তাহলে 5x ওই দিকে নিলে কত হয়? 2x। আচ্ছা, 84 থেকে তাহলে 16 সমান সমান কত x? 2x। 16 সমান সমান কত x? 2x। তার মানে x সমান সমান কত? 8। x সমান সমান কত? 8। 8 তো নাইস। আচ্ছা, 8 হবে উত্তর। 8 হবে তোমার সঠিক উত্তরে। কোনো কারণে স্লাইডে ভুল আসছে আর কি। এটারে 4 দিছি, এটাকে 8 হতো আর কি। আচ্ছা, তাহলে উত্তরটা কত হবে? 8 হবে। ওকে, 84 5 20 100। ঠিক আছে, 8 হবে উত্তরটা। ঠিক আছে, এই জায়গায় সঠিক অপশনটা নাই আর কি। আচ্ছা, তাই আশা করছি যে তোমরা সবাই এটা ক্লিয়ার। এটা আমার যে স্লাইড মানে সে ভুল করছে আর কি। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র কি ভুল, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন তোমাকে এই জায়গায় বলে দিছে, কি বলে দিছে একটু খেয়াল করো। দেখো, এটা দেখে দেখে উত্তর করা যায়। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 60 ডেসিগ্রাম। কত ওজন? 60 ডেসিগ্রাম। 1 ঘন সেন্টিমিটার কত গ্রাম? 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার কত গ্রাম? 1 গ্রাম। আচ্ছা, তাহলে ডেসিগ্রাম কত? 1 ঘন সেন্টিমিটার মানে কত গ্রাম? ঘন সেমি হচ্ছে সমান সমান 1 গ্রাম। 1 গ্রাম। আচ্ছা, তাহলে 60 ডেসিগ্রাম, তাহলে 60 ডেসিগ্রাম সমান সমান কত গ্রাম? 60 ডেসিগ্রাম সমান সমান 0.7 গ্রাম। কত গ্রাম? 0.7 গ্রাম। আচ্ছা, তাহলে তোমাকে বলছে যে কাঠের ওজনের সমায়তন পানির ওজন। কিন্তু কাঠের ওজনের কি? সমায়তন পানির ওজন। তাহলে কাঠের যে ওজনটা আছে তাকে যদি যে ওজনটা আছে সেই ওজনটা দ্বারা ভাগ করি, তাহলে কি 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, তাহলে কি কত? 7 কত? ডেসিগ্রাম। তাহলে কত ঘন সেন্টিমিটার? তাহলে 1 ঘন 1 গ্রাম। তাহলে যদি আমরা 0.7 কে 1 দ্বারা ভাগ করি ইন্টু 100 করি, তাহলে আমরা কত পাচ্ছি? 70 গ্রাম। কত পাচ্ছি? 70 গ্রাম। এটা না বুঝে থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করবা। তাহলে কি 1 ঘন সেন্টিমিটার 1 গ্রাম, 60 ডেসিগ্রাম। যে দুটো তথ্য দেওয়া থাকবে, আমি একটা বাংলা কথা বুঝাই দিই, এইরকম এই রিলেটেড ম্যাথে যে দুটো তথ্য দেওয়া থাকবে, এটাকে তুমি কি নিবা? ডেসিগ্রামে নিবা। এটাকে তুমি গ্রামে নিবা। গ্রামে নেওয়ার পরে এই তথ্যটা দ্বারা ভাগ করে দিলেই তুমি সঠিক উত্তরটা পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর একটু খেয়াল করো। এখন দেখো, এই যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা পরীক্ষা কিন্তু চলে আসছে। তার মানে তোমাকে কি বলছে যে x + y, তাহলে দেখো তো a + b হোল স্কয়ার, তাহলে x + y তার উপর হোল স্কয়ার সমান সমান x - y তার উপর হোল স্কয়ার -4, সরি এটা প্লাস হবে। একটা জিনিস দেখায় দেই, তোমার ভিতরে মাইনাস হলে বাইরে কি হয়? প্লাস হয়। আর ভিতরে প্লাস হলে বাইরে কি হতো?
মাইনাস হতো, বাইরে কি হতো মাইনাস হতো। আচ্ছা তাহলে এই যে কি দাঁড়াবে 4xy কি হবে 4xy, তাহলে এটা কত 2 স্কয়ার, তাহলে কত 2 তার উপর হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 24, তাহলে এটা কত 96, তাহলে 4 ইন্টু 96 তার মানে 100, কত বাই 100, এবং এটাকে বর্গ করলে কত আসে 10 আসে, বর্গ করলে কত আসে 10 আসে। কথা বুঝতে পারছো, বর্গ করলে কত আসে 10 আসে, তার উত্তরটা কত 10, উত্তরটা কত 10, বুঝাইতে পারছি উত্তর কত 10। তাহলে এইভাবে আমরা ম্যাথগুলা করব, আমাদের ম্যাথগুলা অবশ্যই তোমাকে সুন্দরভাবে গোছানোভাবে ম্যাথগুলো করতে হবে, কোনো পাগলামি নয়, কোনোভাবে এই ম্যাথগুলা করা যাবে না। আচ্ছা এরপরে দেখো আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে তোমাকে প্রশ্ন করেছে, দেখো a প্লাস বি সমান সমান 4 হলে তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার কি a স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে কি হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কত ab মাইনাস 2ab, মাইনাস 2ab হবে। সবাই বলো এই সূত্র আমরা ব্যবহার করব না কোন সূত্র ব্যবহার করব, সবাই বলো। সবাইকে বলতে হবে যে আমরা কোন সূত্র ব্যবহার করব, আমাদের সূত্রের ব্যবহারটা কোথায় থেকে, দাঁড়াও আমি তোমাদেরকে একটু সূত্রের ব্যবহারটা একটু শেখাই। সূত্রে কি শেখাবো একটু ব্যবহারটা, তাহলে আমাদের দেখো a প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি লাগবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার প্লাস কি বি স্কয়ার, তাহলে তোমার কি হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, কি আছে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে তোমার কি হচ্ছে এই জায়গায় দেখো 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, কত হচ্ছে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এই পর্যন্ত আমরা আসতে পারছি। এরপর দেখো তোমরা কারা কারা উত্তর দিতে পারবা, এই জায়গায় আসা মানে কি তোমার রেজাল্টের 80% চলে আসছে, কত আসছে, আর বেশি স্লাইড নাই, তোমরা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই, তোমরা জাস্ট উত্তরটা করবা, কি করবা উত্তরটা করো। আমি তোমাদের উত্তরটা একটু দেখি, সবাই একটু উত্তর করো, সবাইকে উত্তর অবশ্যই করতে হবে, কথা বুঝতে পারছো। সবাইকে উত্তর অবশ্যই কি করতে হবে করতে হবে। সবাইকে উত্তর কি অবশ্যই করতে হবে। আচ্ছা দেখো তার মানে এই জিনিসটা আমার করতে গেলে কি অনেক টাইম লেগে যাবে, তোমরা যারা যারা উত্তর করতেছো সবাইকে ধন্যবাদ, অনেক সময় লেগে যাবে, তুমি এই জিনিসটা তোমাকে করা যাবে না, তুমি এরকম করে মান বের করে পারবা না। এই যে আমরা প্রথমে যেটা লিখছি না, আমরা প্রথমে যেটা লিখছি আমরা সেভাবেই করবো। শিক্ষার্থীরা তোমরা এইভাবেই তো ভুল করো, তোমরা কোন পথে হাঁটবা, তোমরা একটা ম্যাথ 3 ভাবে সলভ করা যায়, কত ভাবে 3 টাইপস বা 4 টাইপস তুমি সলভ করতে পারবা। তাহলে হোয়াই তুমি কেন তুমি কঠিন এবং জটিল পথটা বেছে নিবা। তাহলে a স্কয়ার প্লাস কত a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই ম্যাথটা বের করা মানে কি a প্লাস বি, যেহেতু কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে, তাহলে ভিতরে কি হবে ভিতরে হবে মাইনাস 2ab, কি হবে মাইনাস 2ab। আচ্ছা এই জায়গায় তাহলে 4 দেওয়া আছে না, এটা 15, আচ্ছা এটা 4 না, আনসারটা যদি 34 হয়, আচ্ছা তাহলে এটা হবে 8, এটা কত হবে 8 হবে। তাহলে দেখো 8 তার উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু 15, তার মানে কত 64 মাইনাস 30 তার মানে 34, উত্তরটা কত হবে 34, উত্তরটা কত হবে 34, কথা বুঝতে পারছো, উত্তর কত হবে 34 হবে আমার উত্তর। আচ্ছা ওকে। আচ্ছা এরপরে দেখো তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই দিবা। তাহলে অধিবৃত্তে কোন বৃত্তের কি চাপে, কোন বৃত্তের অধিচাপে, কোন বৃত্তের অধিচাপে অন্তর্নিহিত কোনটি কি হবে। আচ্ছা বৃত্তের যখন অধিচাপে হয় তাহলে সেটা অধিবৃত্তের চেয়ে বেশি হয়ে যায়, যখন অধিবৃত্তের চেয়ে বেশি হবে সেটা কি হবে, সেটা সূক্ষ্মকোণী হয়ে যাবে, সেটা কি হবে সূক্ষ্মকোণী হয়ে যাবে, কথা বুঝতে পারছো কি হবে সূক্ষ্মকোণী হবে। আচ্ছা বুঝতে পারছি, এটা জাস্ট নরমাল, এটা নরমাল কোশ্চেন আর কি, এগুলা মুখস্থ টাইপ, তোমরা এগুলা মুখস্থ করে রাখতে পারবা। আচ্ছা ভূ রেখার ডাবল আসছে, আচ্ছা দেখো
ভূরেখার অপর নাম কি? তোমরা এই জিনিসটা নিয়ে অনেকেই ঝামেলায় পড়ো। আসলে ভূরেখাটা কি? ভূরেখাটা হচ্ছে একটা ভূমির সাথে সমতল। মনে করো এই পুরাটা হচ্ছে আমাদের মাটি, এটা হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই ভূমির সাথে কিভাবে আছে? সমতলে আছে। কিভাবে আছে? সমতলে অবস্থান করছে। কিভাবে অবস্থান করছে? সমতলে। কি তলে? সমতলে। সমতলে যে অবস্থান করে সে কি হয়? একটি সরল রেখা হয়ে যায়। কি রেখা হয়ে যায়? সরল রেখা হয়ে যায়। সমতলে যার অবস্থান সে কি হয়ে যায়? সরল রেখা হয়ে যায়। কথা বুঝতে পারছো? সমতলে সমতলে যে হয় সে কি হয়? একটা সরল রেখা হয়। কথা বুঝতে পারছো? এটা কি হয়? সরল রেখা হয়। আচ্ছা, এখন একটা সরল রেখা যখন এই সরল রেখার আরেকটা অপর নাম আছে। কি নাম আছে? একটা অপর নাম হচ্ছে শয়ন রেখা। কি রেখা? শয়ন রেখা। সরল রেখার অপর নামটা কি? শয়ন রেখা। সরল রেখার অপর নামটা কি রেখা? শয়ন রেখা। কি রেখা? শয়ন রেখা। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তাহলে তোমার সরলরেখার অপর নাম, ভূরেখার অপর নাম আমরা কি পাচ্ছি? তাইলে ভূরেখার অপর নাম আমরা পাচ্ছি, ভূরেখার অপর নাম পাচ্ছি আমরা শয়ন রেখা। কি রেখা? শয়ন রেখা। আচ্ছা, তাহলে এই শয়ন রেখা আমরা পাইলাম, সমান্তরাল রেখাটা আমরা জানলাম না। একটা ঊর্ধ্ব রেখার অপর নাম হচ্ছে উলম্ব রেখা বা লম্ব রেখা। এটা জেনে রাখো। কি একটা ঊর্ধ্ব রেখার অপর নাম কি? লম্ব রেখা, অথবা এটাকে উলম্ব রেখা বলা হয়। কি রেখা বলা হয়? উলম্ব রেখা বলা হয়। কি রেখা বলা হয়? উলম্ব রেখা বলা হয়। তাহলে একটা ভূরেখার অপর নাম কি? লম্ব রেখা, অথবা এটা কি রেখা বলা হয়? উলম্ব রেখা বলা হয়। কি রেখা বলা হয়? উলম্ব রেখা। তার মানে একটা ঊর্ধ্ব রেখার অপর নাম কি? লম্ব রেখা অথবা উলম্ব রেখা। তাহলে এবং ভূরেখার অপর নাম কি? শয়ন রেখা। তুমি বলতে পারো যেটা সমতলের সাথে সরল রেখা আকারে আছে। আশা করছি যে তোমরা সবাই এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছো। এই জিনিসগুলো কি একদম ক্লিয়ার হয়ে গেছো? তাহলে আমাদের 24-25 সালে আমাদের যে প্রশ্নগুলো এসেছিল, তোমাদেরকে আমি এই প্রশ্নগুলো সলভ করে দেখেছি। এখন তোমাদের কিছু প্রশ্ন নিব যে আজকে তুমি যে ক্লাস করতে আসছো, অবশ্যই কি তুমি অনেক আকাঙ্ক্ষা, ভরসা, বিশ্বাস নিয়ে তুমি ক্লাস করতে আসছো। তোমাদের বিশ্বাসের যে আমরা কতটুকু মর্যাদা রাখতে পারছি, বা আমরা কতটুকু মর্যাদা রাখবো, আচ্ছা, কতটুকু আমরা মর্যাদা রাখার চেষ্টা করছি, এই জিনিসটা অনেক বেশি জরুরি। কথা বুঝতে পারছো? হ্যাঁ, অনেক বেশি জরুরি। আচ্ছা, তোমাদের যার যার যে প্রশ্ন আছে, কোর্স কিনলে কোথায় ক্লাস করবে তুমি ইনবক্সে যোগাযোগ করো। মডেলটা সব হচ্ছে ইয়াতে, তোমার ওয়েবসাইটে দেখতে পাবো আর কি। হ্যাঁ, তানিয়া তানহা, তুমি 34 বলেছো। ওকে, গুড। তোমাকে আমি বলবো অবশ্যই তুমি আমার ক্লাসগুলো করবা আর এক্সামগুলো দিবা। তোমার আর কিছু চিন্তা করতে হবে না। তুমি জাস্ট এরপরে তুমি যখন নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, তারপরে এসে বলো ভাই আমি চান্স পেয়েছি। তোমার এই সফল মুহূর্ত বা তোমার আনন্দদায়ক মুহূর্ত দেখার অপেক্ষায় আমরা আছি। ঠিক এই মুহূর্তে তুমি কি করবা? তুমি পরিশ্রম করে যাবা। যে পরিশ্রমটা তুমি যখন যে পরিশ্রম করলে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, অবশ্যই তুমি সে পরিশ্রম করবা। আশা করছি যে আজকের এই ক্লাস টোটালি তোমাদেরকে আমার যে ওরিয়েন্টেশন ক্লাস, সেই ওরিয়েন্টেশন ক্লাসের মতো করে নেওয়ার জন্য। তাহলে তুমি বুঝতে পারছো বিগত বছরের কি টাইপ কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো তুমি কিভাবে উত্তর করবা, গণিত কিভাবে তোমাকে পড়তে হবে, কোনটা কত মার্ক আছে, কোন সাবজেক্টগুলোর উপর কত পরীক্ষা দিবা, এবং গণিতের অধ্যায়ভিত্তিক একটা পরিসংখ্যান তোমার সামনে আমরা তুলে ধরেছি। আশা করছি যে তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আগামী অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক ক্লাস নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।